তখন মাঝরাত, বাচ্চা ছেলেটা ঘুমোচ্ছে। কিছু একটা শব্দ শুনে ঘুমটা ভেঙে পাশের দরজায় কান রাখলে শুনতে পায় এক মহিলার মর্নিং সাউন্ড। ভালোভাবে বোঝার চেষ্টা করলে হঠাৎ বারান্দার টিভি অন হয়ে যায়। চুপিসারে সেটা অফ করে রুমে আসতেই দেখে সেখান থেকে লাল আলো বেরোচ্ছে। চারিদিকের বাতাসটা যেন ভারী হয়ে আসলো। একভাবে তাকিয়ে লক্ষ্য করে একটা হাত দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসছে। প্রচণ্ড ভয়ে বাবা মায়ের রুমে দরজা ধাক্কা দিতে শুরু করলে হাতটা এক ঝটকায় সামনে চলে আসে। হ্যালো, আমি সালমান। এতদিন তো অনেক টার্কিশ হরর মুভি দেখেছেন, কিন্তু আজ যে গল্পটা শোনাবো সেটা থেকেই কবরের আজাব মুভি অনুপ্রাণিত হয়ে করা হয়েছিল। বলছিলাম 2015 টার্কিশ মুভি বাস্কিনের কথা। হোটেলের বাইরে এক পুলিশ ভ্যান দাঁড়িয়ে। শহর থেকে হোটেলটা বেশ কিছুটা দূরে। একজন কালো হুডি পরা লোক বালতিতে কাঁচা মাংস নিয়ে সেখানে আসে। তার মুখ ঠিক করে দেখা যাচ্ছে না। হোটেলে লোক বলতে রয়েছে 5 জন পুলিশ। টিভিতে লা লিগার ম্যাচ চলাকালীন তারা বেটিং করছে। ওয়েটার এসে তাদের প্লেটগুলো তুলে ভেতরে নিয়ে আসলে পাশে ছোট্ট দরজা নক করলে সেই কালো পোশাক পরিহিত লোকটা তার হাতে বালতি এগিয়ে দেয়। ওয়েটার চুপচাপ বালতিটা রাঁধুনির হাতে ধরিয়ে দিলে ধারালো ছুরির কোপে মাংসগুলো কাটতে শুরু করে। পুলিশগুলো তখন হাসি ঠাট্টা করতে ব্যস্ত। এদের নাম আর্দা, ইয়াভুজ, রেমজি, সেফি এবং আপু। এদের মধ্যে রেমজি সকলের ইনচার্জ এবং সবথেকে জুনিয়র হলো আর্দা। এরা ভুলভাল বিষয় নিয়ে তখন চর্চা করতে ব্যস্ত। সেইফির প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলে তারা সেইফিকে নিয়ে মজা করলে ওয়েটার হেসে ফেলে। নেশাগ্রস্ত ইয়াভুজ তাকে রেগে মারতে শুরু করে। সেইফির বমি পেলে বাথরুমে আসলে তার পিছনে সে কালো পোশাক পরা লোকটাকে আমরা লক্ষ্য করি। সে হাত ধুতে গিয়ে দেখে সাবানকে এসে ব্যাং বসে আছে। কিছুটা অবাক হয়ে হাত দিয়ে সেটাকে সরিয়ে ফ্রেশ হওয়ার জন্য আয়নার দিকে তাকালেই হঠাৎ কিছু দেখে ভয়ঙ্কর চিৎকার করে ওঠে। আওয়াজ শুনে সবাই হন্তদন্ত হয়ে বাথরুমের দরজা ধাক্কা দিতে শুরু করে। কেউ না খুললে শুট করে দরজা খুলতেই যাবে, আর তখনই সেইফি শান্তভাবে বেরিয়ে আসে। সবাই কি হয়েছে জানার চেষ্টা করলে সে বলে, কিছুক্ষণের জন্য আমার অদ্ভুত একটা ফিলিং আসছিল, তারপর কেন জানি না চিৎকার করে উঠলাম। মনে হচ্ছিল যেন কোথাও হারিয়ে যাচ্ছি। কিন্তু যাই হোক, এখন সব ঠিক আছে। সবাই তাও জিজ্ঞেস করে, কি গাড়ি চালাতে পারবি তো? সেইফি বলে, হ্যাঁ একদম, কোনো সমস্যা নেই। দুরন্ত গতিতে ভ্যান চলতে শুরু করে। এফএম অন করলে গানের মাধ্যমে পরিবেশটা জমে ওঠে। প্রথমে সবাই যে যার কাজে ব্যস্ত। কেউ পা চুলকোচ্ছে, কেউ হাতের মালা ঘোরাচ্ছে। পছন্দের গানটা শুরু হতেই সবাই নাচতে শুরু করে। তখনই রেডিওতে ইনসিগাগ নামক জায়গায় আসার জন্য কল আসে। সেখানে নাকি কিছু একটা হয়েছে। সেইফি ভুরু কুঁচকে বলে, জায়গাটা আমি চিনি, কিন্তু যতদূর জানি এলাকাটা ভালো নয়। দেখ তোরা যাবি কিনা, তাহলেই যাব। এই নিয়ে পরামর্শ চলার মাঝে সেইফি লক্ষ্য করে উলঙ্গ কেউ যেন গাড়ির সামনে দিয়ে এক ছুটে বেরিয়ে গেল। অবাক হয়ে গাড়িটা থামালে আশেপাশে চেক করলে কাউকে দেখতে পায় না। সবাই এদিকে ব্যস্ত। তখনই কেউ যেন ভ্যানে ঠেলা দেয়। ছুটে এসে টর্চ জ্বালিয়ে চেক করলে দেখে ভ্যানের গায়ে সাংকেতিক কেউ কিছু লিখে দিয়ে গেছে। সবকিছুই যেন কেমন দ্রুত গতিতে ঘুরছিল। টর্চের আলো রাস্তার দিকে ফেললে দেখে বেশ কয়েকটা ব্যাঙ একে অপরের সাথে শারীরিকভাবে লিপ্ত অবস্থায় পড়ে রয়েছে। তারা এটা দেখে হাসাহাসি করে। এই সব কিছু উপেক্ষা করে ভ্যানে উঠে বসলে সেইফি ফুল স্পিডে এগিয়ে চলে। কিন্তু হঠাৎ একজন রক্তাক্ত মানুষ ভ্যানের সামনে চলে আসলে এক ধাক্কায় ছিটকে পড়ে যায়। তাকে বাঁচানোর জন্য স্টিয়ারিং ঘুরোতেই ভ্যানটা পাশে ছোট্ট জলাশয়ে অ্যাক্সিডেন্ট করে। এখান থেকে ঘটনা শিফট করে হোটেলে। আর্দা এবং রেমজি একই টেবিলে বসে আছে। ইয়াভুজ আপো টিভি দেখছে এবং সেইফি মাথা ধরে বসে। আর্দা বলে, আমার কুসকুন নামের এক বেস্ট ফ্রেন্ড ছিল। সে বলেছিল তার বাবা যখন মারা যায় তখন নাকি স্বচক্ষে বাবা শরীর থেকে তার আত্মাকে বেরোতে দেখে।
কোসকুন বলেছিল, আমাদের মধ্যে যদি কেউ প্রথমে মারা যায় তাহলে সর্বপ্রথম তার আত্মা যে বেঁচে থাকবে তাকে না ভয় দেখিয়ে সামনে এসে দেখা দেবে। এক রাতে আমার স্বপ্নে কোসকুন এসে বলে, এই দেখ আমি এসছি, আমায় দেখে ভয় পাস না যেন। আরদা চমকে উঠতেই তখন সে আরও একটা স্বপ্নের মধ্যে ছিল, যেটা আমরা মুভির একদম শুরুতে দেখেছি। অর্থাৎ স্বপ্নের মধ্যে স্বপ্ন, কাইন্ড অফ ইনসেপশন চলছে। অর্থাৎ গল্পের শুরুর ওই ছেলেটা আরদা নিজেই। অবাক করার মতো বিষয় যে এই স্বপ্নের পরের দিন জানতে পারে কোসকুন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু সে প্রমিসটা রেখে যাবে এটা কখনো ভাবেনি। এই ঘটনার ঠিক 1 বছর পর অ্যাক্সিডেন্টে আরদার মা বাবা মারা যায় এবং তারপর থেকেই সে রেমজির কাছে মানুষ হয়েছে। সবটা শোনার পর রেমজি বলে, তোমায় একটা কথা বলি, প্রথমত ফোকাস করতে শেখো, নিজের আশেপাশে কি ঘটছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করো। আর তখনই আরদা রেমজির পিছনে সে কালো পোশাক পরা লোকটাকে লক্ষ্য করে। রেমজি সেদিকে না তাকিয়ে বলে, এই প্রথম আমি ছাড়া কেউ লোকটাকে লক্ষ্য করলো। পরক্ষণেই আরদার হাত এবং সিলিং থেকে রক্ত পড়তে শুরু করলে তার চেয়ারটা উল্টে অথই জলে ডুবতে শুরু করে। আশেপাশে কেউ নেই, যেন এক মহাসমুদ্রের মাঝে সে রয়েছে। তখনই একটা দৈত্যকার হাত জলের মধ্যে তার দিকে এগিয়ে আসে। এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকলে কেউ যেন তাকে সেই জলাশয় থেকে টেনে তোলে, যেখানে কিছুক্ষণ আগে তাদের ভ্যানটার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিছু লোকজন সহ গ্রুপের বাকিরা আরদাকে টেনে তোলে। সবাই লক্ষ্য করে আশেপাশে কয়েকটা অদ্ভুত লোকজন বসে আড্ডা দিয়ে আগুন জ্বালিয়ে শীত তাড়াচ্ছে। তাদের মধ্যে একজন ওদের অবস্থা দেখে হাসতে শুরু করে। ইয়াভুজ ব্যাপারটায় বিরক্ত হয়ে পাশে রাখা বালতিটায় লাথি মারলে ভিতর থেকে একগুচ্ছ ব্যাঙ বেরিয়ে আসে। ওদের মধ্যে দুজন রোডে সেই লোকটাকে খুঁজতে গেলে কাউকেই দেখতে পায় না। আপু আর সৈফি খেয়াল করে তাদের কপাল থেকে রক্ত বেরোচ্ছে। বাকিরা এই জায়গার ব্যাপারে জিজ্ঞেস করলে জানতে পারে এটাই ইনসিকাগ। পুলিশরা লোকগুলোর মধ্যে একজনকে নিয়ে এসে বিল্ডিংটার খোঁজে এগিয়ে যায়, যেখান থেকে সিগন্যাল এসেছিল। ওই লোকটা বলে, অটোমান সাম্রাজ্যের সময় এই বিল্ডিং পুলিশ স্টেশন ছিল, কিন্তু এখন আর এখানে কেউ থাকে না। ওরা 4 জন বিল্ডিংয়ের দিকে এগোলে সেইফি বিল্ডিংয়ের পাশে দাঁড় করানো একটা পুলিশ গাড়ি থেকে রেডিও থ্রু কন্ট্যাক্ট করার চেষ্টা করলেও কিন্তু বিফলে যায়। এর মধ্যে তাদের সাথে আসা ওই লোকটা সুযোগ বুঝে পালিয়ে যায়। অর্থাৎ এখন ওই বিল্ডিংয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। সেখানে প্রবেশ করতেই বেশ কয়েকটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে, যেমন বারান্দার ঠিক মাঝে অলংকারের সাথে মাংস ঝুলছে। চারিদিকে দেওয়ালে লেগে থাকা রক্ত বহু যুগ ধরে শুকিয়ে গেছে। নোংরা আবর্জনার মাঝে পচা গন্ধটাও নাকে আসছে। কোথাও আবার দেওয়ালে সাংকেতিক চিহ্ন আঁকা। কিছুটা এগোলে মেঝেতে কয়েকটা ফাটা ডিম পড়েছিল। হাতে তুললে দেখে সেগুলোর মধ্যে রক্ত। জায়গাটা স্বাভাবিক বলে কোনো দিক দিয়ে তো মনে হচ্ছিল না। টর্চের আলো ঘুরিয়ে আরও কিছুটা এগোলে একটা পুলিশকে লক্ষ্য করে। হয়তো এর গাড়িটাই বাইরে রাখা ছিল। সে নিজের মাথা ক্রমাগত দেওয়ালে ঠুকছে। এটা দেখা মাত্রই সবাই তাকে ডাকতে শুরু করলে সে কোনো উত্তরই দেয় না। পাশে একটা সিঁড়ি ছিল। ওরা 4 জন ওটার দিকে গেলে সেইফি পুলিশটার কাছে রয়ে যায়। সেইফি ওখানেও ব্যাঙগুলো লক্ষ্য করলে তাদের অনুসরণ করে এমন একটা ঘরে এসে পৌঁছয় যেখানে বেশ কয়েকজন মানুষকে চেনে বেঁধে রাখা হয়েছিল। তারা প্রত্যেকে উলঙ্গ, সারা শরীরে রক্ত লেগে, মাথায় কালো প্লাস্টিকের পলিথিন বাঁধা এবং প্রত্যেকে একে অপরের সাথে শারীরিকভাবে লিপ্ত। সেইফি এই ভয়ানক দৃশ্য দেখে আঁতকে উঠলে সবাই তার উপরে অ্যাটাক করতেই পাশে দাঁড়িয়ে থাকা পুলিশটা হাসতে শুরু করে। অন্যদিকে ওই 4 জন মেঝেতে আরও মাংস পড়ে থাকতে দেখে, সাথে দেওয়ালে অদ্ভুত সব জিনিস আঁকা, যেখানে সবাই একে অপরের সাথে নৃশংসভাবে ফিজিক্যাল অবস্থায় রয়েছে। সেটা উপেক্ষা করে পাশের রুমে ঢুকলে দেখে সামনের টেবিলে কয়েকটা মোমবাতি জ্বালানো। দেখে মনে হচ্ছে কোনো রিচুয়ালস হতে চলেছে। আপু সেখানে প্লাস্টিকের মধ্যে বাঁধা উলঙ্গ অবস্থায় ঝোলানো কয়েকটা মৃতদেহ দেখতে পায়। শুধু তাই নয়, ঘরের কোণে লোহার খাঁচার মধ্যে একজন জীবিত মহিলা বন্দী রয়েছে।
অন্য রুমে রয়েছে আরও একজন মহিলা, যার চোখ বাঁধা এবং এক হাতে চাকু দিয়ে মাংস কাটছে। হতে পারে এগুলো সেই ঝুলানো মানুষগুলোর মাংস। এই ভয়ানক দৃশ্য দেখে আরদা আর আপু চিৎকার করে উঠলে পাশ থেকে একটা লোক বেরিয়ে এসে আপুর মাথায় হাতুড়ি মারলে মাথা ফেটে রক্ত বেরিয়ে আসে এবং সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। ইয়াভুজ এটা দেখে দৌড়ে পালিয়ে যায়। তার চিৎকার শুনে ঘরে উপস্থিত রক্তাক্ত মানুষগুলো তাড়া করে এবং আরদা তাদের শ্যুট করে কোনো রকমে পালিয়ে আসে। কিন্তু ইয়াভুজ ধরা পড়লে তাকে টেনে নিয়ে যাওয়া হয়। আরদা লক্ষ্য করে রেমজি কোথাও নেই, অর্থাৎ এখন সে একা। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে অন্ধকারের মধ্যে দৌড়তে থাকলে সামনের আলো দেখে রুমটায় ঢুকলে দেখে এটা তার ছোটবেলার সেই ঘর, যেখানে আরদা তারই ছোটবেলার ভার্সনকে দেখতে পায়। এখান থেকে ঘটনা আবার সেই হোটেলে ফিরে আসে, যেখানে একই টেবিলে বসে থাকা আরদা রেমজিকে বর্তমান পরিস্থিতি সম্পর্কিত কিছু প্রশ্ন করলে প্রত্যুত্তরে জানায় সব প্রশ্নের সঠিক উত্তর হয় না, কিছু জিনিস অধরাই থেকে যায়। আজ রেডিওতে যে কল শুনে আমরা এসছি, হয়তো সেটা কোনো রেগুলার সমস্যা নয়, বরং হয়তো কোনো পার্টিকুলার কারণের জন্য আমাদের কেউ ডেকে পাঠিয়েছে এবং এখানে আমাদের কর্মের বিচার হবে। ঘটনা আবার ফিরে যায় সেই বাড়ির মধ্যে, যেখানে আরদা, রেমজি, আপো এবং ইয়াভুজকে পিলারের সাথে বেঁধে রাখা হয়েছিল। ঘরের মাঝে উলঙ্গ মানুষগুলো মেঝেতে শুঁয়োপোকার মতো ঘুরে বেড়াচ্ছে, কেউ একে অপরকে মারছে, কখনো শারীরিকভাবে লিপ্ত হচ্ছে। এই ঘর থেকে উপরে ওঠার একটা সিঁড়ি রয়েছে, যেটা দিয়ে ওই কালো পোশাক অর্থাৎ হুডি পরা লোকটা নেমে আসে। তার এক ইশারাতে সেখানে উপস্থিত প্রতিটা মানুষ চুপ হয়ে যায়। লোকটা নিজের মাথার উপর থেকে কাপড় সরালে এক বিকৃত রূপের বয়স্ক লোককে দেখি, যার নাম তরম বাবা। সে আচমকা হেসে বলে, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। আজ রাতে একাধিক দরজা খোলার সাথে বিভিন্ন রিয়েলএম কানেক্টেড হবে, যেমন আমার চ্যানেল হন্টিং রিয়েলএম। নরক বলে কোনো স্থান হয় না, নরক আমাদের মধ্যেই রয়েছে। এবার কোন মানুষ তোমায় নরকের দিকে নিয়ে যাবে নাকি স্বর্গের দিকে, সেটা সম্পূর্ণ তোমার নিজের পরিস্থিতির উপর বা লোকটার উপর নির্ভর করছে। কথা শেষ করেই বাবা অপর জামা খুললে তার তলপেটে সেলাই দেখতে পায়। বাবা ওই সেলাইয়ের মধ্যে আঙুল ঢুকিয়ে তার পেটের ভিতর থেকে নাড়ি ভুঁড়ি বের করে আনে। আপো মৃত্যু যন্ত্রণায় থরথর করে কাঁপতে থাকে এবং তার পেট পুরোটা কেটে ঝুলছিল, যা দেখে বাকি পুলিশরা চেঁচাতে শুরু করে। আরেকটা জিনিস বলে রাখি, এখানে এতই ভয়ানক এবং জঘন্য জিনিস দেখানো হয়েছে যেগুলো হয়তো ইউটিউবের নিয়মের কারণে আমি এখানে বলতে বা দেখাতে পারবো না। আপুর শরীর সেখানে উপস্থিত উলঙ্গ মানুষগুলো টেনে নিয়ে যায় এবং বাবা নিজের শরীর থেকে কাপড়টা খুলে ফেলে। তার গোটা শরীরে বড় তালা ঝুলছিল এবং কপালে চাবির মতো গর্ত। এরপর বাবা ইয়াভুজের সামনে একটা টুল রেখে সেটার উপর উঠে দাঁড়ায়। বাবা হেসে বলে, তুমি দেখছি বেজায় টাফ, কিন্তু এখন ভনিতা না করে তোমার নামটা বলো। ইয়াভুজ কাঁদতে কাঁদতে নিজের নাম জানায়। বাবা বলে, মানুষরা শক্তির পূজারী। কথাটা শেষ করে হাতে একটা ছুরি নিলে ইয়াভুজ রেমজির আদেশে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু বাবার ডাকে ভয়ে চোখ খুললে ছুরিটা ইয়াভুজের চোখে ঢুকিয়ে দেয়। ফিনকি দিয়ে বেরিয়ে আসে রক্ত। বাবা ছুরিতে লেগে থাকা রক্ত চেটে নেয়। এরপর ইয়াভুজের চোখ কাপড় দিয়ে ঢেকে কপালে চুমু দিয়ে বলে, আমাকে নিরাশ করো না। এরপর বাবার আদেশে একজন উলঙ্গ মহিলাকে নিয়ে আসা হয়, যার গলায় শিকল বাঁধা, তার মুখের জায়গায় ছাগলের মুখ বসানো। বাবা এবং সেখানে উপস্থিত মানুষগুলো ইয়াভুজকে মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করতে বলে। সে না চাইলেও তাদের ভয় এই কাজ করতে হয়। তারপর মেয়েটি কিছু দূর এসে অজ্ঞান হয়ে পড়ে। বাবা ইয়াভুজের মাথা ধরে বলে, এতক্ষণ তোমার হার্ট এবং মাইন্ড ওপেন ছিল না, কিন্তু এখন হয়েছে। এই কথা শুনে ইয়াভুজ নো বলে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার সময় তার মুখ থেকে একটা মাকড়সা বেরিয়ে আসলে বাবার অনুগামীরা সেটাকে সযত্নে রেখে দেয়। এরপর বাবা আরদার দিকে এগিয়ে যায়। সে বলে, তোমায় আমার সব থেকে বেশি দরকার। রেমজি তাকে চিৎকার করে নিজের দিকে আসতে বললে বাবা আরদার কানে ফিসফিসিয়ে কিছু একটা বলতে থাকে। কয়েক সেকেন্ড এইরকম চলার পর বাবা রেমজির কাছে এসে বলে,
থ্যাংক ইউ আরদাকে ছোট থেকে মানুষ করার জন্য। কিন্তু পর মুহূর্তেই তার গলায় ছুরি ঢুকিয়ে কণ্ঠনালী উপড়ে ফেলে। আরদা এই ভয়ানক দৃশ্য দেখে চেঁচিয়ে উঠলে বাবা পৈশাচিক আনন্দের সাথে রেমজির গলা থেকে বেরিয়ে আসা রক্তে স্নান করে। শান্ত পায় বাবা আরদার কাছে এসে তার মাথায় মাথা ঠেকালে আরদা সেই রোড এবং এই বাড়ির ভিশন দেখতে পায়। এদিকে সেই বিকৃত মহিলা ঝুড়ির মধ্যে বাচ্চা জন্ম দেয়, কিন্তু সেটা একটা পাথর। বাবার একজন অনুগামী এসে ওই পাথর আনন্দের সাথে নিয়ে যায়। এখান থেকে ঘটনা আবার হোটেলে ফিরে আসে। আরদা দেখে সামনে রেমজি গলা কাটা অবস্থায় পড়ে আছে এবং সে বলছে, আমি তোমায় নিরাপদে রাখার কথা দিয়েছিলাম, কিন্তু সেটা আর সম্ভব হলো না। আমার কাছে জীবনের একটাই মাত্র বেঁচে থাকার চাবি ছিল, আর এখন সেটা তোমার। এই কথা শুনে আরদা রেমজির গলা থেকে একটা চাবি বের করে। ইতিমধ্যে পিছনে বাবার আগমন ঘটলে গম্ভীর গলায় বলে, আজ সব কিছু শেষ হয়ে নতুনের সূচনা ঘটবে। কিন্তু তখনই এক ঝটকায় আরদা চাবিটা বাবার কপালের গর্ত লক্ষ্য করে ঢুকিয়ে দিলে আমরা বাবাকে সেই পরিত্যক্ত বাড়ির মধ্যে পড়তে দেখি। পাশে পড়ে থাকা সেই টুলটা দিয়ে আরদা বাবার মাথা থেঁতলে দেয়। তার মিশ কালো রক্ত ছিটিয়ে পড়ে আরদার গোটা শরীরে। সেই উলঙ্গ মানুষগুলোর মাঝ বরাবর হেঁটে লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। টলতে টলতে কোনো রকমে পরিত্যক্ত বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসলে বাড়িটাকে লাল রঙের মধ্যে দেখি এ যেন এক নরক। পাগলের মতো হাসতে হাসতে রক্তাক্ত অবস্থায় রোডের মাঝে এসে পৌঁছলে তার সামনে হঠাৎ করে একটা পুলিশ ভ্যান চলে আসে এবং হেডলাইটের আলো ঝলকানিতে আমরা দেখি ভ্যানের মধ্যে বসে রয়েছে সেই 5 জন পুলিশ অফিসার। সাথে সাথেই গাড়িটা আরদাকে ধাক্কা মারে এবং এটা মুভির শুরুর সেই মুহূর্ত যেখানে তারা ইনসিগাগ যাচ্ছিল। তাকে ধাক্কা মেরে ভ্যানটা পাশের জলাশয়ে পড়ে যায়, কিন্তু এইবার তার মধ্যে কেউ ছিল না। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। তো এবার আসা যাক এই মুভি রিলেটেড ছোট ছোট জিনিসে, যেটা আপনারা একদম শুরু থেকে দেখে এসছেন। এই গল্পের সাথে প্রচুর টার্কিশ মিথ জড়িয়ে রয়েছে। সব থেকে প্রথম প্রশ্ন, এই মুভিতে কি দেখানো হচ্ছে? তো একদম স্টার্টিংয়ে আমরা ব্যাং দেখতে পাই, যারা একে অপরের সাথে শারীরিকভাবে অ্যাটাচ হয়ে পড়েছিল। টার্কিশ মিথ অনুযায়ী ব্যাং কোনো বিপদ, দুর্ঘটনা বা খারাপ জিনিসের আগাম বার্তা দেয়, যার কারণে ইনসিগাগের ওই বাড়িতে ঢোকার আগে পর্যন্ত বা যখন তাদের সাথে কোনো খারাপ জিনিস হয়নি ততক্ষণ পর্যন্ত তারা ব্যাং দেখতে পেয়েছে। কিন্তু যখন থেকে এই ব্যাং দেখা বন্ধ হলো তারপর থেকেই তাদের সাথে বিভিন্ন ঘটনা ঘটতে শুরু করে। ব্যাংগুলোকে যেমন অবস্থায় পড়ে থাকতে দেখানো হয়েছে ঠিক তেমনভাবেই বাড়ির মধ্যে বাবার অনুগামীরা উলঙ্গ অবস্থায় পড়েছিল, অর্থাৎ ব্যাংগুলো তাদেরই প্রতিরূপ। এরপর গাড়িতে যাওয়ার সময় একজন অফিসারকে আমরা পা চুলকোতেও দেখেছি। আসলে টার্কিশ মিথ অনুযায়ী পা চুলকোনো কোনো আগামী যাত্রার পূর্বাভাস। যেমন আমাদের এখানে মিথ রয়েছে ডান চোখের পাতা লাফাচ্ছে মানেই ভালো কিছু হতে চলেছে, আর বাঁ চোখের পাতা লাফাচ্ছে মানে খারাপ কিছু। টার্কিশ মিথ অনুযায়ী কোনো মানুষ যদি রাতে নিজেকে আয়নায় দেখে তাহলে সেই ব্যক্তি নিজের আসল চরিত্র দেখতে পায়। অর্থাৎ কোনো লোভী লোক যদি সকলের সামনে সভ্য সমাজে ভালো সেজে থাকে তাহলে সে রাতে আয়নায় দেখলে নিজের লোভী সত্তাকে দেখতে পাবে, যার কারণে সেইফি হোটেলের বাথরুমে নিজেকে দেখে চেঁচিয়ে উঠেছিল। এরপর আসে শীষ দেওয়া। মিথ অনুযায়ী কোনো মানুষ যদি রাতে শীষ দেয় তাহলে তার মৃত্যু ঘটতে পারে এবং তাদের মধ্যে একজনকে আমরা গাড়িতে যাওয়ার সময় শীষ বাজাতে দেখি, অর্থাৎ এই গাড়িতে উপস্থিত প্রত্যেকেই কিছু না কিছু করছিল। টার্কিশ এবং বালকান মাইথোলজি অনুযায়ী তরম বাবা এক আরবান লেজেন্ড। এদের নাইট ডিমন বলা হয়ে থাকে, যারা বাচ্চাদের চুরি করতে আসে। এবার মুভির থিম নিয়ে আরও একটু গভীরে যাওয়া যাক। এনসিয়েন্ট ইরানিয়ান প্রফেট জোরোআস্টার বা জোরাথুস্ট্র ইরানের এক প্রাচীনতম রিলিজিয়ান জোরোঅস্ট্রিয়নিজমের সূচনা করেন। এক কথায় বলতে গেলে প্রফেট জোরোআস্টার এই রিলিজিয়ানের স্পিরিচুয়াল ফাউন্ডার। মনে করা হয় তিনি ইরানের ইস্টার্ন পার্টে থাকতেন। এই জোরোঅস্ট্রিয়নিজম অনুযায়ী নরককে যেভাবে বর্ণিত করা হয়েছে এবং সেখানে পাপী মানুষদের সাজা দেওয়ার যেসব উপায় লেখা রয়েছে তেমনটাই এই মুভিতে দেখিয়েছে।
অর্থাৎ এই 5 জনের রাস্তা যাওয়ার সময় তাদের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় এবং ইনসিগাগে যে বাড়িতে তারা যায় সেটা আসলে নরক। এখানে তাদের কর্মের নিরিখে সাজা দেওয়া হয়। জোরোয়াস্ট্রিয়ানিজম অনুযায়ী মৃত্যুর পর প্রতিটা মানুষকে ব্রিজ অফ জাজমেন্টের উপর দিয়ে যেতে হয়। যে মানুষ যতটা ভালো তাদের জন্য এই ব্রিজ চওড়া হয়ে যায় এবং যতটা পাপী তাদের জন্য রাস্তা সরু হয়ে আসে। এবং মুভিতে দেখানো এই রোডটাই ছিল ব্রিজ অফ জাজমেন্ট। ব্রিজ ক্রস করার সময় মানুষের আত্মা রিয়েলম অফ ডেথে প্রবেশ করে। এখানে বিচার হওয়ার পর যে দোষী তাকে হাউস অব লাইজে এনে অত্যাচার করা হয়। ঠিক এমনটাই একটা কনসেপ্ট আমরা সাউথ মুভি অপরিচিতে দেখেছি, যেখানে বিষ্ণু পুরাণ অনুযায়ী প্রত্যেকটা দোষীকে আলাদা আলাদাভাবে সাজা দেওয়া হয়। ঠিক তেমনটাই এদের সাথে করা হচ্ছিল। জোরোয়াস্ট্রিয়ানিজমে প্রফেট জোরোয়াস্টার একজন সেভিয়ার বা সততার প্রতীক, যার প্রতিরূপ হিসেবে এখানে আর্দাকে দেখানো হয়েছে, যেখানে সে তরাম বাবাকে হারিয়ে ওই নরক থেকে বেরিয়ে এসে লুপ ব্রেক করে, যার কারণে মুভির অন্তিম পর্যায়ে ওই ভ্যানের মধ্যে আমরা কাউকেই দেখতে পাই না, কারণ প্রত্যেকের আত্মা অবশেষে মুক্তি পেয়েছে। অর্থাৎ গল্পটা শর্টে সাজালে অ্যাক্সিডেন্টে মৃত্যুর পর প্রতিটা পুলিশ অফিসারের আত্মা এসে পৌঁছয় রিয়েলম অফ ডেথে। এখানে বাবা সবার উপর অত্যাচার করে, কিন্তু আর্দা সবাইকে সেখান থেকে বাঁচায় এবং তাদের আত্মা মুক্ত করে। আলটিমেটলি এই মুভি দেখিয়েছে মৃত্যুর পর মানুষের সাথে কি হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও সেটা কমেন্ট বক্সে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না, এবং যারা চ্যানেলে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। এইবার ইন্দোনেশিয়ান হরর মুভি দেখতে হলে বাঁ দিকের ভিডিও এবং আমার আগের ভিডিও দেখতে হলে ডান দিকের লিঙ্কে ক্লিক করুন।